নির্ভয়া কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল তার চেয়ে ওই ঘটনাটা অনেক বেশি মাত্রা পেয়েছে। তার কারণ হচ্ছে ডক্টর ফ্র্যাটার্নিটি পুরোটাই আন্দোলনটার মধ্যে খুব স্ট্রংলি দাঁড়িয়ে। দলনেতা যে কথাগুলো বলছেন দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তো 355 দাবি করাটার মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে, কিন্তু বামপন্থীরা কিন্তু এই দাবিটা কিন্তু কখনোই করছে না। ওরা বিচার চাইছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। ওরা কিন্তু কখনোই বলেনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যখন লালবাজার অভিযানে অজিত গাঙ্গুলিকে ওরা পাঠালো তখন কিন্তু ডাক্তাররা গোব্যাক ধ্বনি দিয়ে বার করে দিয়েছে। এই কাল বা পরশুদিন দেখছিলাম যে অগ্নিমিত্রা পালকে পাঠিয়েছিল, অগ্নিমিত্রা পালকেও গোব্যাক করছে। এদিকে সিপিএম কিন্তু খুব লক্ষণীয় যে সিপিএম কিন্তু মীনাক্ষীকে বা সিজনকে বা শতরূপকে পাঠায়। সোনালী ফার্স্টের মন্তব্য করেছেন এই মালগুলো শব্দটা ব্যবহার করছে যে গাঁজা রাত্রে রাত যাচ্ছে গাঁজা মদ খাবার জন্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু ফার্স্টেড হয়েছে যে এই ছাত্ররা তাদেরকে চাইছে না, এটা ওরা বুঝতে পেরেছে। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত। আর.জি. কর মেডিকেল কলেজ, তিলোত্তমা কাণ্ড, এসব নিয়ে শুধু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ আলোড়িত। 9ই আগস্ট 2024 যে নারকীয় ঘটনা আর.জি. কর মেডিকেল কলেজে ঘটেছে তার প্রতিফলন হিসাবে রাস্তায় সাধারণ মানুষের ঢল। প্রত্যেক দিন কোথাও না কোথাও মিছিল, প্রতিবাদ সভা হয়েই চলেছে। ইউটিউব চ্যানেল সচেতন এই বিষয় থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে না। যেহেতু আমাদের মূল লক্ষ্য মানুষকে সচেতন করা, সমস্ত বিষয় যেগুলো সমাজে ঘটে চলেছে সেগুলোর সত্য অন্বেষণের পাশাপাশি তার সামগ্রিক পর্যালোচনা করা, তাই আজকে আমরা এই বিশেষ এপিসোডটাকে নিয়ে এসেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে রূপকের সঙ্গে আমরা আগেও অনুষ্ঠান করেছি। রূপক দাস ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে ইতিমধ্যেই দুর্গাপুরের বুকে এক সুপরিচিত নাম। আসলে আমরা চাই যে মানুষ জানুক, বুঝুক এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে সমাজে এর প্রভাব কিভাবে পড়ছে। আর.জি. করের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এই ঘটনাটা কেন হয়ে উঠলো রাজনৈতিক বিষয় সেটা আমরা জানার ও বোঝার চেষ্টা করব। আমি প্রথমেই রূপকের কাছ থেকে যে বেসিক কোশ্চেনটা রাখতে চাইব সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের বুকে এরকম ঘটনা আগেও হয়তো ঘটেছে, কিন্তু ঠিক কি কারণে এটা একটা এত বড় ইস্যু হয়ে উঠলো বলে তোমার মনে হয়? দেখো, এক্ষেত্রে দুটো কারণ আছে। এক হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে ডাক্তারদের সঙ্গে, যাদের একটা সারা ভারতবর্ষব্যাপী একটা খুব বলা যেতে পারে তারা খুব ঐক্যবদ্ধ সংগঠন আছে, আইএমএ এর পিছনে আছে। ডাক্তার ফ্র্যাটার্নিটি বলে একটা কথা আছে যে ডাক্তার ফ্র্যাটার্নিটি, উকিলদের একটা ফ্র্যাটার্নিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। যেটা এমনকি আমি একটু বলে নিই যে নির্ভয়া কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল তার চেয়েও ওই ঘটনাটা অনেক বেশি মাত্রা পেয়েছে। তার কারণ হচ্ছে ডক্টর ফ্র্যাটার্নিটি পুরোটাই আন্দোলনটার মধ্যে খুব স্ট্রংলি দাঁড়িয়ে আছে। আরেকটাও হয়েছে যে বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছিল, প্রথমে ছাত্র সমাজের নাম দিয়ে তারপর তার পিছনে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রভাবটাও কিছুটা পড়েছে এই এই জমায়েতে। 14 তারিখে যে জমায়েতে মানসিক প্রভাব সেটা পড়েছে। আরেকটা 3 নম্বর পয়েন্ট, যে দীর্ঘদিন ধরে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়ে বিভিন্ন কাণ্ড, আনিস খান, এমনকি গত বছর যাদবপুরে যে মারা যাওয়া, ছাত্রটির মারা যাওয়া, কামদুনি, এরকম প্রচুর ঘটনা ঘটেছে, কাটোয়া, প্রচুর ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে একটা সংশয় ছিল যে এই এর বিরুদ্ধে প্রতিবাদ করলে সেটা রাজনৈতিক হয়ে যাবে, এবং রাজনৈতিক দলগুলোই মূলত প্রতিবাদ করছিল। কিন্তু এইবার দেখা গেল যে মানুষ কিন্তু সেই সংশয়টা ঝেড়ে ফেলতে পারলো অনেক দিনের ঘটনার পর। বিশেষ করে ওই প্রথম দুটো কারণের কারণে, তৃতীয় কারণে মানুষ তার সংশয়, তার জড়তা, তার ভয়, যা আশঙ্কা, সেগুলোকে কাটিয়ে বেরিয়ে এলো। স্বতঃস্ফূর্ততা অনেক বেশি হলো। তার কারণ কিন্তু প্রথম দুটো কারণ, একটা হচ্ছে ডক্টর ফ্র্যাটার্নিটি, তাদের ওই দৃঢ়তা, তারপরে হচ্ছে বাংলাদেশের আন্দোলনের একটা পরোক্ষ প্রভাব, আর তৃতীয় কথা হচ্ছে আগের যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো মূলত রাজনৈতিক দল দ্বারা করার ফলে মানুষ সেখানে প্রকাশ্যে তাকে সমর্থন করতে পারেনি। তার কারণ প্রকাশ্যে মানুষ তার রাজনৈতিক মতটা প্রকাশ করে না। যেমন নির্বাচনেও তারা ভোট যখন দেয়, কাকে ভোট দিয়েছে জিজ্ঞেস করলে তারা ভোট দেয়, কাকে দিয়েছে বলে না। সেই জন্য কিন্তু এবার মানুষ প্রকাশ্যে নামলো। যে চতুর্থ কারণ হিসাবে কি আমরা এটাকে ধরতে পারি যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে কোথাও না কোথাও প্রশাসনের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে একটা ধামাচাপার
কৌশল অবলম্বন করা হয়েছিল? সেটা এই ক্ষেত্রে অনেক বেশি হয়েছে, কিন্তু পার্ক স্ট্রিটের ক্ষেত্রে, কামদুনির ক্ষেত্রে ছোট্ট ঘটনা, কোথাও সাজানো ঘটনা, কোথাও খরিদ্দারদের সঙ্গে বিরোধ, এইসব বিভিন্নভাবে কিন্তু ধামাচাপা দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। এক্ষেত্রে ধামাচাপা দেওয়ার ঘটনাটা অনেক বেশি লাইমলাইটে এসছে, তার কারণ প্রথমেই ওই মীনাক্ষী ওই গাড়িটাকে আটকে দেয়, তারপরেই পুরো ব্যাপারটা সামনে চলে আসে। হ্যাঁ, নাহলে এটাও ধামাচাপাই পড়ে যেত, পরে জানতে পারতো। গত বছরও 21-এও একটা ঘটনা ঘটেছে, সেটা কেউ জানতেও পারেনি। এই কারণগুলো এবং তার পর যে ঘটনাগুলো ঘটেছে, যে ওই সেমিনার রুম ভাঙা, 14ই আগস্টে ওই রাত্রির ঘটনাটা তো 14ই আগস্টে ঘটেছে, তার আগে সেমিনার রুম ভাঙা, ওই ওই কলেজ থেকে বলা যে আত্মহত্যা করেছে, তারপর বলছে আত্মহত্যা করেনি। কিন্তু ওই যেটা পুলিশ যেটা ইয়ে হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজটাও পরে এসছে যে ট্যাম্পারিং এর জন্য অনেক লোক, 22টা না 24টা লোক ওই ঘরের মধ্যে ছিল, পুলিশ ইন্টারভিউ দিচ্ছে, এগুলো পরে সামগ্রিকভাবে কোথাও না কোথাও একটা অসামঞ্জস্য মানুষ লক্ষ্য করেছিল। যে আগের বারও সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা আগের বারও বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা হয়েছিল, এবারও ডাইভার্ট করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটাতে তারা সফল হয়নি। এখানে মনে হয় আমার আরেকটা বিষয় আমার খুব মনে হয়েছে, সেটা হচ্ছে যে আগের যে সকল ঘটনাগুলো ঘটেছিল সে সকল ক্ষেত্রে আমরা যে মিডিয়া, সেই মিডিয়ার একটা জায়গা দেখেছিলাম, তারা প্রচার করছে। কিন্তু এবার দেখলাম প্রচুর ইউটিউব চ্যানেল তারা সচেতনভাবেই এই ঘটনাটাকে একদম লাইমলাইটে নিয়ে এসে তার একটা কি ঘটছে এক্স্যাক্টলি সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে খুব এইটা একটা কারণ, কিন্তু এখনো আমাদের দেশে ইউটিউব চ্যানেলগুলো দেখেন হচ্ছে যারা প্রকৃত খবর খোঁজেন আর কি। সাধারণভাবে 80% লোক কিন্তু ইউটিউব চ্যানেল দেখেন না, তারা বড় মিডিয়াগুলোই দেখেন। বড় মিডিয়াগুলো এক্ষেত্রে কিন্তু একটা অন্য ভূমিকা পালন করেছে আগের থেকেও, আগের থেকে অন্য ভূমিকা পালন করেছে। যেমন এই মেঘা ব্রডব্যান্ড যারা TV7 চালায়, তাদেরকে এই মেগা ব্রডব্যান্ড, কিন্তু সবাই ভাবছে বোধহয় মেগা ব্রডব্যান্ডের মালিক কেউ নাই। মেগা ব্রডব্যান্ড হচ্ছে সেই চ্যানেল যে ওই প্রায় 1400 কোটি টাকা বিজেপিকে নির্বাচনী বন্ডে দিয়েছিল, সবচেয়ে বেশি টাকা দিয়েছে কিন্তু এই মেগা ব্রডব্যান্ড নির্বাচনী বন্ডে। আমরা জানি TV18 হচ্ছে TV18 নেটওয়ার্কের চ্যানেল, সেটা হচ্ছে আম্বানির চ্যানেল। আদানির একটা চ্যানেল রয়েছে। সরকারদের যে চ্যানেলটা ABP আনন্দ, তাদের একটা হিন্দি চ্যানেল আছে, সেই চ্যানেলের বাধ্যবাধকতা সর্বভারতীয় ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা করার জন্য তাকে এই ঘটনাটাকে সে সর্বভারতীয় ক্ষেত্রে তাকে TRP দেবে। তার ফলে যে যার নিজের স্বার্থে বড় চ্যানেলগুলো, আর জি নিউজ আর রিপাবলিক টিভির কথা তো বাদ দিলাম, তারা নিজের স্বার্থে এই ঘটনাটা ঘটাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই মিডিয়ার দ্বারা যতটা প্রভাবিত হয়েছে, তার থেকেও বেশি প্রভাবিত হয়েছে মিডিয়ার কাছে ঘটনাটা জেনেছে, কিন্তু প্রতিবাদের ধরনটা তারা কিন্তু মিডিয়ার কাছ থেকে নেয়নি। প্রথম দিকে যে আন্দোলনটা ঘটছিল, সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জানিয়েছে, মিডিয়ার নির্দেশিত পদ্ধতিতে প্রতিক্রিয়া তারা কিন্তু দেখায়নি। এটা মিডিয়ার চালাতে চেয়েছিল বিভিন্নভাবে, তারা গাইড করতে চেয়েছিল যে আন্দোলনটাকে আমরা এইভাবে গাইড করব, ওইভাবে গাইড করব, কিন্তু সেই গাইডেন্স কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব একটা প্রভাব ফেলেনি। আমরা সুশান্ত সিং রাজপুতের সময় দেখেছিলাম, সে সময়ও মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো দারুণভাবে অ্যাক্টিভ হয়ে একটা প্রচারের জায়গায় নিয়ে গেছিল, মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, মানুষের মধ্যে একটা আশা, একটা আবেগ তৈরি করেছিল যে প্রকৃত দোষীদেরকে বিচার হবে। কিন্তু আমরা দেখলাম সেগুলো সব ডাই আউট হয়ে গেছে। এই আন্দোলনটা কি ডাই আউট এভাবে হয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না যে এই আন্দোলনটা এত সহজে মুছে যাবে। যদি মুছেও যায়, সুশান্ত রাজপুতের ঘটনাটা যেমন কোনো পলিটিক্যাল ইম্প্যাক্ট ফেলতে পারেনি, কিন্তু এই ঘটনাটার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট ফেলবে। যেমন নন্দীগ্রামের ঘটনাটা এখনো পর্যন্ত CPIM-কে বহন করতে হয়। নন্দীগ্রামের ঘটনা, সেই ঘটনার কথা, সিঙ্গুরের কথা বারবার উঠে আসে আলোচনায়, CPIM-কে আক্রমণ করা হয় সেটা দিয়ে। ভবিষ্যতেও কিন্তু এই আন্দোলন যদি আমি ধরলাম সময়ের সঙ্গে সঙ্গে স্তিমিত হয়ে গেল, তাহলেও কিন্তু সাধারণ মানুষ এই ঘটনাকে দিয়ে সরকারকে বিদ্ধ করবে। এই ঘটনাটার এই মুহূর্তে মানে রাজনৈতিক দলগুলো কে কিভাবে অ্যাপ্রোচ করছে এই ঘটনাটাকে? রাজনৈতিকভাবে তো দলগুলো সামনে নিয়ে আসছে। এখানে রাজনীতিগতভাবে 3টে ফোর্স এখানে কাজ করছে। এক হচ্ছে খুব ফ্যাকশনগতভাবে রাজনৈতিক কতগুলো ফোর্স আছে, এদের মধ্যে অনেক ছোট ছোট ভাগ আছে। সেটা হচ্ছে অতি বামপন্থী ঝোঁক। তারা কিন্তু প্রথম থেকে এই আন্দোলনটাতে মানুষের সাথে মিশে আছে, সাধারণ মানুষের আন্দোলনের সাথে মিশে আছে। তবে তারা মাইক্রোস্কোপিক মাইনরিটি আমাদের এখানে, মানে মেনসেভিক বলা যেতে পারে। আর এখানে যারা বলসেভিক বলা যেতে পারে, বামপন্থীদের যেটা বলসেভিক অংশ,
যদিও সেটা বিপ্লবী অংশ নয়, সেটাকে আমি বলসেবিক বলছি বলেই সেটা যে বড় অংশ, সংখ্যাগরিষ্ঠ অংশ, তারা কিন্তু আন্দোলনটাকে প্রথম থেকেই খুব বুদ্ধিমত্তার সঙ্গে ট্যাকেল করেছে। যেমন মীনাক্ষী প্রথম ওটাকে ইয়ে করে, কিন্তু 14 তারিখের যে রাত দখলের প্রোগ্রামকে তারা রাজনৈতিক কর্মসূচির মধ্যে নিয়ে আসেনি, মানুষকে বেরোতে দিয়েছে। তারপর তারা ধীরে 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 আন্দোলনটার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু কখনোই তাদের মিছিল মিটিং প্রোটেস্টগুলো কিন্তু তারা আলাদা করে এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতির নামে চালিয়ে যাচ্ছে। আবার তাদের যারা রাজনৈতিক মুখ, তাদের বাদ দিয়ে বাকি যে বামপন্থী অংশটা রয়েছে, প্রগতিশীল অংশটা রয়েছে, তারা কিন্তু সাধারণ জনতার মধ্যে ভিড়ের মধ্যে রয়েছে। সুতরাং তাদের যে ট্যাকেল করার ইয়েটা, অ্যাপ্রোচটা, সেটা যে কোনো বিরোধী রাজনৈতিক দলই করবে। ট্যাকটিক্যালি সিপিআইএম যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা খুব কৌশলী পদক্ষেপ, কিন্তু অন্যদিকে প্রধান বিরোধী দল তারা যে পদক্ষেপটা নিচ্ছে সেটাতে কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে। যেমন তারা যখন ছাত্র সমাজের নাম দিয়ে ইয়ে দখলের ডাক দিল, তখন ডক্টরস ফোরাম, তারা জুনিয়র ডক্টরস ফোরাম, তারা বললো আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্সির যে কমিটিটা প্রথম যে মেয়েগুলো প্রথমে ওই পোস্টার প্লেয়ারটা করে পাঠিয়েছিল, তারা বললো আমরা নয়। যাদবপুরের ছেলেমেয়েরা বললো আমরা নয়। এসএফআই বলে দিল আমরা নয়। এবং পরবর্তীকালে ক্লিয়ার হলো যে ব্যাপারটা বিজেপিরই অংশ এবং মূলত আরএসএস এর অংশ, আরএসএস এর লোক। তার কারণ ওই মিছিলটার কম্পোজিশন দেখে বোঝা যাচ্ছিল ওখানে ছাত্র খুব একটা নেই, এবং বাকি সমস্ত আন্দোলনগুলোতে, জনসাধারণের যে আন্দোলন যেটাকে অ্যাপলিটিক্যাল বলা হচ্ছে, সেখানে মহিলাদের পার্টিসিপেশনটা কিন্তু 60%, কিন্তু নবান্ন অভিযানে কিন্তু মহিলাদের পার্টিসিপেশন 2%ও ছিল না। আমি দুজন মহিলাকে দেখেছি ওই ভিড়ের মধ্যে, তাদেরও বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে, সুতরাং তারা যে ছাত্র বা ছাত্রী তাও নয়। আর যে সাধু বাবাকে নিয়ে কথা হচ্ছে, সেই সাধু বাবাও ছাত্র নয়, সব সময় যে ছাত্র হতেই হবে তা নয়, সাধারণ মানুষও যেতে পারতেন, তিনি গেছেন, সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই, তিনি গেছেন, তিনি সমর্থন করেন। কিন্তু আন্দোলনটাকে যারা লিড করছে প্রত্যেক জায়গাতে, যে অনেকেই গেছে ছাত্রদের সঙ্গে আন্দোলনে, সাধারণ মানুষ জনতা গেছে, বয়স্ক লোকেরা গেছেন। আমি বলেছি, আমি দেখেছি যে 85 বছরের বৃদ্ধ রাত দখলের প্রোগ্রামে লাঠি নিয়ে, পার্কিনসন্সের রোগী, তিনি এসছেন। কিন্তু এটা বিজেপি ঠিক মতো করে ট্যাকেল করতে পারেনি, ওইখানে একবার ওরা মানে পিছিয়ে পড়লো। দ্বিতীয় কথা হলো যে ওদের বিরোধী দলনেতা যে কথাগুলো বলছেন, দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং ওরা 355, আমি শুভেন্দু অধিকারীর একটা হয়েছে 355 দাবি করছে। এবার 355 দাবি করাটা, 356 নয়, 355 দাবি করছে। তো 355 দাবি করাটার মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে, কিন্তু বামপন্থীরা কিন্তু এই দাবিটা কিন্তু কখনোই করছে না। ওরা বিচার চাইছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। ওরা কিন্তু কখনোই বলেনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কিন্তু বিজেপির যেন, বা বিশেষ করে শুভেন্দু অধিকারীর যেন একটা তাড়া রয়েছে যে আমি রাষ্ট্রপতি শাসন করে সরকারে বসবো। এই তাড়াটা কিন্তু মানুষ খুব একটা ভালো চোখে দেখেনি। সেই কারণে ডাক্তারদের যে আন্দোলন, এখন যে ধর্ণা চলছে, সেখানেও যখন বিজেপির লোকেরা আগের দিন যখন লালবাজার অভিযানে অভিজিৎ গাঙ্গুলিকে ওরা পাঠালো, তখন কিন্তু ডাক্তাররা গোব্যাক ধ্বনি দিয়ে বার করে দিয়েছে। এই কাল বা পরশুদিন দেখছিলাম যে অগ্নিমিত্রা পালকে পাঠিয়েছিল, অগ্নিমিত্রা পালকেও গোব্যাক করছে। এদিকে সিপিএম কিন্তু খুব লক্ষণীয় যে সিপিএম কিন্তু মীনাক্ষীকে বা সৃজনকে বা শতরূপকে পাঠায়নি, ওটা ওদেরকেই আন্দোলনটাকে ওদেরকেই লিড করতে দিচ্ছে। প্রতিবাদের দুটো রূপই কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া স্টাডি করে আমি যা দেখেছি। আর রাজনীতিতে শুধু এই আন্দোলনটা হয়েছে এখনো পর্যন্ত, যেটা হয়েছে সেটা শহরগুলোতে বা মফস্বল শহরগুলোতেই মূলত কেন্দ্রীভূত। আমার কাজ হচ্ছে কেবিন ম্যানের কাজ, রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগটা দেখিয়ে যাওয়া। আমার আন্দোলনটাকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে আমার সেটা কাজ নয়। সেটা কাজ হচ্ছে মানুষ করবে, মানুষ ট্রেনটা চালাতে দেবে কি চালাতে দেবে না, ড্রাইভারকে মানুষ ঠিক করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বিজেপি বুঝতে পারছে যে এই যে আন্দোলনটা, এটা কোথাও না কোথাও বামেদের দ্বারা কন্ট্রোলড, সেই জন্যই পরশুদিনই শুভেন্দু মাইতি ফ্রাস্ট্রেটেড হয়ে মন্তব্য করেছেন এই ভাষাতে। শুভেন্দু অধিকারী ফ্রাস্ট্রেটেড হয়ে মন্তব্য করেছেন, এই মালগুলো শব্দটা ব্যবহার করছে যে গাঁজা, রাত জাগছে গাঁজা মদ খাবার জন্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়েছে যে এই ছাত্ররা তাদেরকে চাইছে না, এটা ওরা বুঝতে পেরেছে। আর অন্যদিকে আজকে সকালেই একটা খবর পেলাম যে পরশুদিন ওই একটা কুণাল ঘোষ একটা অডিও ক্লিপ করে দাবি করেছিল যে এখানে একটা নাশকতার ছক হচ্ছে। কালকে একটা সিদ্ধান্ত নিয়েছে
যে কলকাতাতে নাকি 16 থেকে ওই অডিওটার ভিত্তিতে খুব বড় নাশকতা হবে, 16 থেকে 30 অব্দি কোনো মিটিং মিছিল সভা করা যাবে না। আর আজকে সকালে খবর পেলাম ডিআইএফআই এর কলতান বলে কোনো একজন নেতা আছেন, ওই কলতান দাশগুপ্ত, তাকে ওই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সল্টলেকের থানার পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছে ওই অডিওটাকে ইয়ে করে। অর্থাৎ আন্দোলনের রাস্তা যে ক্রমশ বামপন্থীদের হাতে চলে যাচ্ছে এটা দুই পক্ষই কিন্তু বুঝতে পারছে। এবং মোহন ভাগবত এই 3-4 দিন আগে আনন্দবাজারেই 6 নম্বর পাতায় একটা রিপোর্ট ছিল, এই 3-4 দিনে আমি যতদূর মনে করতে পারছি যে রাজ্য সরকার যে পদক্ষেপ নেবে আমরা তার পাশে আছি। অর্থাৎ আরএসএসও কিন্তু এখন রাজ্য সরকারের পাশে আছে। কেন্দ্র সরকার এই যে আন্দোলনটা সেটা ডাই আউট করতে চাইছে এবং গভর্নমেন্ট তো চাইবে, স্টেট গভর্নমেন্ট তো চাইবেই। তাহলে এখন আন্দোলনের রাস্তা ক্রমশ চলে যাচ্ছে বামপন্থীদের দিকে। এটা কি আন্দোলনের জন্য, আমি বলছি আন্দোলনের জন্য কি এটা একটা ডেটারেন্ট ফ্যাক্টর, মানে এটা কি তাহলে সেক্ষেত্রে একটা রাজনৈতিক আন্দোলন হয়ে শেষ হয়ে যাবে? না, কারণ বামপন্থীদের যা শক্তি বা ক্ষমতা, এখন যা সাংগঠনিক ক্ষমতা, তাতে এই আন্দোলনটা কখনোই তারা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যেতে পারবে না। এবং তারা সচেতনভাবেই এটাকে রাজনৈতিক, তারা ক্ষমতাটা জানে, তারা সচেতনভাবেই এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেলে নিয়ে যাবে না। এবং সেই পদক্ষেপগুলো কিন্তু আমি ওদের মধ্যে দেখতে পাচ্ছি, ভুল পদক্ষেপ হবে। এবং তারা এখনো পর্যন্ত যা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, আজকে জানি না কলতানের গ্রেপ্তারের পর ওরা কি করবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে আমরা যেমন তৃণমূল সরকারকে দোষ দিচ্ছি, তারা প্রশাসন এটাকে ঢাকার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম ড্রাস্টিক স্টেপ কিন্তু তৃণমূল সরকার নেয়নি। এই ঘটনাটাতেই দিল্লিতে ডাক্তাররা প্রোটেস্টে বসেছিল বলে অমিত শাহের যে সরকার, দিল্লি তো স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি অধীনে থাকে, 18 জন ডাক্তারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু সেটা করা হয়নি এখনো, কিন্তু ভবিষ্যতে করা হবে না সে কথা আমি বলছি না, কিন্তু এখনো কিন্তু এটা করা হয়নি। কারণ 17 তারিখে সুপ্রিম কোর্টে এই বিষয়টা রাজ্য সরকার আবার তুলবে, সুপ্রিম কোর্ট কি বলবে তার উপর রাজ্য সরকার ওয়েট করে আছে যে আমরা ডাক্তারদের বিরুদ্ধে কি অ্যাকশন নেব। তার কারণ ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু এখনো তারা কোনো অ্যাকশন নেয়নি। সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টটা ওরা আবার তুলবে যে ডাক্তাররা দেখুন আপনাদের কথাও শুনছে না, তো আমরা এবার তাহলে ব্যবস্থা নিই, তখন সুপ্রিম কোর্ট কিছু একটা উত্তর দেবে। 17 তারিখের পরে ঘটনাটা বোঝা যাবে যে রাজ্য সরকার ডাক্তারদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা। তার মানে আজকে আমরা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করলাম তা থেকে আমাদের কাছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ উঠে এলো। এক হচ্ছে এই আন্দোলনটা ক্রমশই বামপন্থীদের দ্বারা কন্ট্রোল কিংবা চালিকা শক্তি বামপন্থীরা হয়ে ওঠার একটা জায়গা তৈরি হলেও বামপন্থীরা খুব সচেতনভাবেই এই আন্দোলনটার পিছনে থাকলেও সামনে মুখ হতে চাইছে না, এবং সেটা হয়তো তাদের জন্য আগামী দিনে একটা সদর্থক জায়গা তৈরি করতে পারে। কারণ তারা নিজেরাও জানে তারা এখন সেই সাংগঠনিক জায়গায় নেই যে পুরো আন্দোলনটাকে ক্যারি আউট করতে পারবে। মানুষের স্বতঃস্ফূর্ততা এই আন্দোলনের মূল চালিকা শক্তি, এটাই বামপন্থীরাও চাইছে এবং খুব সম্ভবত সাধারণ মানুষও চাইছে এটা যেন কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন না হয়ে ওঠে, এটা যেন একটা সামাজিক আন্দোলনের যে জায়গা তৈরি হয়েছে এটা যেন আরো বৃহত্তর একটা পরিধি একটা তৈরি করে। আজকে আমরা আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আরজিকর কাণ্ডের রাজনৈতিক দিকটা কোন দিকে যাচ্ছে এবং এটা আন্দোলনের জন্য কতটা ভালো বা খারাপ সেই জায়গাটা তুলে ধরতে পারলাম। যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো নির্দিষ্ট মতামত থাকলে সেটাকেও আপনি কমেন্ট বক্সে লিখুন। আর যদি এই আলোচনাটা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আপনার সামাজিক দায়িত্ব বলে মনে করেন তাহলে অবশ্যই এটাকে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যাওয়ার আগে অবশ্যই বেল আইকনটা প্রেস করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।